এনসিপি এবং জামাতের মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকমটা মনে করা হয়, কিন্তু আমি মনে করি না এই মনে করার মধ্যে কোনো ভিত্তি আছে। যদি এনসিপি নিজেরা গণঅভ্যুত্থানের শক্তি এবং তাদের একটা আলাদা মধ্যপন্থার রাজনীতি করতে হবে এটা মনে করে, তাহলে এইটা হওয়ারই কথা ছিল, এটা নতুন কিছু না। কারণ জামাতের যে রাজনীতি, দেখেন অভ্যুত্থানের পরে আমি যদি বলি এটা যে অনেকে বলে যে আমরা খায়া না খায়া জামাতের বিরোধিতা করি, দেখেন জামাতের বিরোধিতা করা যাবে না এটা কোনো মানে এমন কোনো কথা নেই। আবার জামাতকে কারণে অকারণে ধরেন এখানে ধরেন একটা মানে একটা এলিট প্যানিক তৈরি করা জামাত কিনে, সেটাও ঠিক না, আওয়ামী লীগ যেটা করছে। তো 5 তারিখের অভ্যুত্থানের পরে যার রাজনীতিটা সবচেয়ে বেশি রিস্কে আছে তার নাম হলো জামাত ইসলাম। কেন? এই যে ইডিওসেন্ট্রিক মতাদর্শিক পার্টি, হ্যাঁ, এবং খুবই সেন্ট্রালি কন্ট্রোলড একটা পার্টি মোনার্ক তৈরি করা যায়, যেখানে বহুত্বকে ধারণ করার স্পেস কম, হ্যাঁ, এবং একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এই ধরনের রাজনীতি যখন ক্ষমতায় যায় এবং তারা পপুলিজমকে ব্যবহার করে, এবং এটার সাথে ফ্যাসিবাদের দূরত্ব হলো জাস্ট ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত, ক্ষমতায় গেলে এটা ফ্যাসিস্ট হয়ে উঠবে। অলরেডি একটা সাফোকেটিং কন্ডিশন। আপনি জামাত নিয়ে একটা কথা বললেই 10,000 ভোট আইডি রেডি হয়ে যায় আপনার বিরুদ্ধে। সো এই যে অবস্থাটা, হ্যাঁ, এবং আমরা যে বারবার বলছি যে টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। সমাজ যদি টলারেন্সি না থাকে আপনি ডেমোক্রেসি কায়েম করতে পারবেন না, মানুষের মানবিক মর্যাদাবোধ আপনি রক্ষা করতে পারবেন না। কারণ ও বলবে যে আপনি ওর মতাদর্শের পক্ষে না বিপক্ষে। আওয়ামী লীগ যেরকম সাধারণ মানুষ এখানে কতটুকু আসলে বোঝে, যেমনটা আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একসময় রাজনীতি হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ইসলামের চেতনা নিয়ে, মুসলিম সেন্টিমেন্ট নিয়েও, হ্যাঁ, ইসলামী রাজনীতির সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। এখানে ইসলামের রাজনীতির আরো অনেক আপনার স্কুল অফ থট আছে, প্রতিনিধিত্বকারী দল আছে। ফলে আওয়ামী লীগ যেরকম ধরেন 71 সালে এখানে হেমা মালিনীর গান টান শুনে আইসে, এখানে আইসে সবার আগে মুক্তিযুদ্ধের চেতনা একটা দলীয়করণ করে ফেলছে একটা জনযুদ্ধকে। একইভাবে জুলাই এটা একটা নির্দলীয় এবং সর্বদলীয় আন্দোলন, জাতীয় জাগরণ আমরা জানি। তারপর যদি আপনি স্টেক ভাগ করেন 7 থেকে 10%-এর বেশি তো নাই, কারণ 14 সালে পরে ক্র্যাকডাউন করে তো জামাত শিবির নাই করে দেওয়া হয়েছে, বাকি অংশ তো আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে টেকনিক্যাল কৌশলগত কারণে। স্টেক যদি চিন্তা করেন সে 10% অভ্যুত্থানের, কিন্তু ক্রেডিট 100% তার। আপনি যদি একটা কথা বলেন যেটা তার রাজনৈতিক যে কোর্স, এই যে ওয়ান ডাইমেনশনাল কোর্স, ইডিওলজিক্যাল যে তার ফোর্স, এর বিরুদ্ধে গেল, তাহলে আপনি জুলাই গাদ্দার আর সে জুলাই ঠিকাদার। একই জিনিস। 71-এর চেতনার এই যে আওয়ামী ব্যবহার আর জুলাইয়ের চেতনার এই যে ব্যবহার, এটাকে বলে পলিটিক্যাল জায়নিজম। এই জায়নিজম হওয়ার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এটা ইহুদিরাই শুধু করবে তা না, এটা যে কোনো ধর্মের যে কোনো গোত্রের লুই করতে পারে। সেটা করে কি, সেটা তার যে মুসলিম সেন্টিমেন্ট নিয়েও যে তারা তাদের রাজনীতিতে ব্যবহার করছে, সেখানে সাধারণ মানুষ যারা ভোটার সেটা তারা তো ডেফিনেটলি সবাই স্পষ্ট হবে না যেটা আসলে না। এখন দেখেন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমি যেটা বলতে চাইলাম আগের পয়েন্টে, যে তাহলে তার রাজনীতিটা সবচেয়ে বেশি রিস্কে পড়ে, তাকে নিজে দ্রুত কোপ আপ করতে হবে, দ্রুত পরিবর্তন করতে হবে তার রাজনীতিটা। হ্যাঁ, তার লোকজন হয়তো ভালো, কিন্তু ভালো লোক তার দ্রুত কোপ আপ করতে হবে। কারণ হলো এখানকার জেনজি জেনারেশন গণঅভ্যুত্থানটা করে, জেনজি জেনারেশন মাইন্ডসেটটা যদি আপনি একটু স্টাডি করেন দেখবেন তারা স্বাধীনতা প্রিয়, তারা পার্টি ডমিনেন্সি, পার্টি মোনার্কি চায় না, তারা এমন কোন রাজনৈতিক দলকে দেখতে চায় না যারা আয়রন হ্যান্ডে সবকিছু নিয়ন্ত্রণ করবে। ফলে এই আওয়ামী লীগের এই কাঠামো বা এই যে আওয়ামী আপনার ওয়ান ডাইমেনশনাল পার্টি এবং ইউজ অফ পলিটিক্যাল ইমোশন, এক ধরনের ইমোশনকে ব্যবহার করে হাইপ তৈরি করার যে রাজনীতি, এটার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে। ফলে জামাত খুব রিস্কে আছে পলিটিক্যালি। এই গণঅভ্যুত্থানের পরে তাকে দ্রুত তার রাজনৈতিক কোর্স ঠিক করতে হবে।